সবাই জানি যে জাবেদা বেসিক্যালি দুই ধরনের হয়, অর্থাৎ দুটো প্রকারের হয়। জাবেদার দুটো প্রকারভেদ হচ্ছে, একটা প্রকৃত জাবেদা। আমার মনে হয় তোমরা আমার হ্যান্ডরাইটিং কিছুটা হলেও বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে সেটা কমেন্ট সেকশনে মেনশন করে দিও। আর সেকেন্ড হচ্ছে বিশেষ জাবেদা। সো প্রকৃত জাবেদা আর বিশেষ জাবেদাটা কি সেটা একবার বলে দিই। প্রকৃত জাবেদা হচ্ছে সেই জাবেদা যেখানে আমরা কোনো একটা জাবেদা অর্থাৎ কোনো একটা লেনদেনকে আমরা কোনোভাবে ক্যাটেগরিক্যালি অর্থাৎ কোনো একটা শ্রেণীর মাধ্যমে আমরা ভাগ করি না। বিশেষ জাবেদা হচ্ছে সেই জাবেদা যেখানে আমরা সমশ্রেণীভুক্ত যেসব জাবেদা বা যেসব লেনদেন সেগুলোকে আমরা ক্যাটেগরিক্যালি এক একটা ভাগে ভাগ করে ফেলি। সো প্রকৃত জাবেদা হচ্ছে সেই জাবেদা যেগুলা তুমি সহজভাবে বললে বিশেষ জাবেদা করবে না। এটা কেন মনে রাখা ইজি একটু বলে নেই। বিশেষ জাবেদার কিছু নাম আছে, যেমন এক ক্রয় জাবেদা, নেক্সট বিক্রয় জাবেদা, দেন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এবং নগদ প্রাপ্তি, নগদ প্রদান। কেন বললাম প্রকৃত জাবেদাটা মনে রাখা ইজি? কেননা যখন তুমি জানো যে বিশেষ জাবেদায় এরকম ভাগ করা আছে আমাদের, তুমি যদি বিশেষ জাবেদার ভাগগুলোকে মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি ইজিলি পরীক্ষার হলে যে কোনো একটা জাবেদা দিলে তুমি বুঝতে পারবে যে সেটা প্রকৃত জাবেদা হবে। কিভাবে বুঝতে পারবে? যখন তুমি অলরেডি জানো যে এগুলো বিশেষ জাবেদার শ্রেণীভুক্ত। যেমন একটা ছোট ব্রিফ দিয়ে নেই। আর ব্রিফ দেওয়ার আগে আমি তোমাদের কাছে জানতে চাইবো যে তোমরা কোন কোন কলেজ থেকে আমার ক্লাসটা করতে এখানে এসেছো, অর্থাৎ 10 মিনিট স্কুলের আজকে আমাদের লাইভ ক্লাসে যারা যারা যে কলেজ থেকে এসছো তারা আমাকে কমেন্ট সেকশনে সেটা মেনশন করে জানিয়ে দাও। আর যদি আমি দেখতে পাই যে আমার কলেজ থেকে কেউ এসছো, আমি ডেফিনেটলি সেটা তোমাদেরকে মেনশন করে বলে দিব ক্লাসের পরে। ওকে, সো আমি জানতে চাই যে তোমরা কে কে কোন কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছো। আর যারা চাও যে আজকে ক্লাসটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে একসাথে পড়বে, একসাথে এইচএসসি প্রিপারেশন নিবে, তারা কিন্তু তাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে কিংবা তাদেরকে শেয়ার করে তাদের ওয়ালে ভিডিওটাকে জানিয়ে দিতে ভুলো না। আচ্ছা, তো চলে যাচ্ছি পড়ায়। ফার্স্ট অফ অল ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা হচ্ছে সেই জাবেদা যেই জাবেদায় আমরা, খেয়াল করে দেখো, ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি করি? পণ্য ক্রয় বিক্রয় করি। আচ্ছা, সো ব্যবসায়ের এই পণ্য ক্রয় বিক্রয়টা আমি তোমাদেরকে কনসেপচুয়ালি ক্লিয়ার করে দিয়ে যাই, দেন আমরা ডেফিনেশনটা দেখবো। আর আমার মনে হয় যে আসলে তোমাদের এইচএসসির জন্য ডেফিনেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট কনসেপচুয়ালি ক্লিয়ার থাকা। কেন? বিকজ এইচএসসির পর তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছ, রাইট? তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশনের পরীক্ষার্থী সবাই। আর যেহেতু ভর্তি পরীক্ষাটা একটা খুবই টাফ একটা জায়গা, সো আমার মনে হয় শুধুমাত্র ডেফিনেশন যারা মুখস্থ করো তাদের জন্য এটা একটু ভয়ের। কেননা আমার মনে হয় যে মুখস্থ করার থেকে তুমি যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকো, তুমি যদি এটা বুঝতে পারো যে কেন ক্রয় ফেরত বইতে একটা লেনদেন যাচ্ছে, কেন বিক্রয় ফেরত বইতে একটা লেনদেন যাচ্ছে, তোমার যদি কনসেপচুয়ালি ক্লিয়ার থাকো তাহলে কি হবে? তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এবং সেক্ষেত্রে তোমার যদি কোনো একটা ক্রয় ফেরত কিংবা বিক্রয় ফেরত বই থেকে কোনো ধরনের কোনো অবজেক্টিভ আসে, তোমার জন্য একটা অচেনা, অজানা, আনকমন একটা অবজেক্টিভ অ্যান্সার করাটাও তখন কোনো ঝামেলার হবে না। আচ্ছা, আমি তোমাদেরকে ডেফিনেশনগুলো বলার আগে কমেন্ট সেকশনটা একবার দেখে আসি। আচ্ছা, সুমন হোসেন বলেছো যে কবি নজরুল থেকে তুমি জয়েন করেছো। আচ্ছা, ওকে। তো আচ্ছা, বান্দরবান ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছে তাইফ। ওকে, নেট প্রবলেম। আচ্ছা, ফারুকুল বলেছো যে তোমার নেট প্রবলেম হচ্ছে। ভাইয়া তুমি আরেকবার একটু অন অফ করে দেখতে পারো তোমার যে নেট কানেকশনটা। আমার মনে হয় নেট প্রবলেমটা না থাকলে তুমি আমাদের সাথে খুব ইজিলি জয়েন করতে পারবে। আর তুমি আমাদেরকে কিন্তু জানাতে ভুলো না তোমার কলেজ কোনটা। আচ্ছা, আর ইমাম হোসেন তার কলেজের নামটা আমাদেরকে বলনি। ভাইয়া তুমি কলেজের নামটা আমাদের সাথে শেয়ার করতে পারো। আচ্ছা, আর যারা কিনা বলেছো যে আরমান সাদিক ভাইয়া আমাদেরকে জয়েন করেছেন, তিনি বলেছেন যে গুড গোয়িং পাবলিক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, ভাইয়া কিন্তু আমাদের সাথে ক্লাস করছেন, সো তোমরা কিন্তু তাকে জানানোর জন্য হলে অন্তত বলে দাও যে তোমরা কে কে কোন কোন কলেজ থেকে এসছো। রাইট, পঙ্কজ দেব বলেছো মৌলভীবাজার সরকারি কলেজ, থ্যাংক ইউ সো মাচ গাইস। সো আমরা এখন সরাসরি যেহেতু কমেন্টটা পড়ে নিলাম, আর অন্যরা যারা এখনো জানাওনি তারাও কলেজের নামটা মেনশন করে দাও। সো আমরা চলে যাচ্ছি পড়ায়। ক্রয় জাবেদা যেটা বলছিলাম, ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কি করি? আমরা পৌনঃপুনিকভাবে লেনদেন করি। পৌনঃপুনিক লেনদেন হচ্ছে আমরা যখন নাকি ক্রয় করি, বিক্রয় করি এবং এগুলো আমরা রিপিটেডলি করতে থাকি। রিপিটেডলি কেন করতে থাকি? বিকজ আমরা সবসময় জানি যে আমাদের ব্যবসাটা একটা অনির্দিষ্ট আনফোর্সেবল পিরিয়ড পর্যন্ত এটা চলতে থাকবে, তাই না? এই কারণে আমরা কি করি? আমাদের প্রতিষ্ঠানের জন্য পৌনঃপুনিকভাবে ক্রয় বিক্রয় করি। আচ্ছা,
পৌনঃপুনিকভাবে যখন তুমি ক্রয় বিক্রয় করতে যাচ্ছ, তখন কিন্তু তোমাকে সবসময় নগদে এসব ক্রয় বিক্রয় কাজ করা হয় না। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম টাইম আমরা নিশ্চয়ই ধারে ক্রয় বিক্রয় করি। অলরাইট, সো এই ক্রয় জাবেদার মধ্যে আমরা কেবলমাত্র, খেয়াল করে দেখো, ধারে পণ্য ক্রয় আমরা এই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। ধারে পণ্য ক্রয়, তার মানে ধারে পণ্য বিক্রয় আমরা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করব। অর্থাৎ এই দুটা ক্রয় এবং বিক্রয় জাবেদার জন্য আমরা কেবলমাত্র ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়কে লিপিবদ্ধ করব। সিমিলারলি কি হয়, তুমি যখন কারোর কাছ থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসছো, তখন কোনো কারণে হয় যে তোমার পণ্যের কোনো একটা অংশ বিশেষ ক্ষতি হয়ে গেল, কোনো একটা অংশ বিশেষ পচে গেল, নষ্ট হয়ে গেল, তখন আমরা কি করি, সেই ক্রয়কৃত পণ্য আমরা আবার ফেরত পাঠিয়ে দিই। সো এই যে ধারে পণ্য ক্রয় এবং বিক্রয়, এই দুই ধরনের পণ্য যখন আবার ফেরত দিয়ে দেওয়া হয়, তুমি যার কাছ থেকে কিনেছিলে কিংবা যার কাছে তুমি বিক্রি করেছিলে, তখন সেটাকে আমরা ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদায় বলি। এই চারটা কথা খুব ছোট, কিন্তু এটাকে একটু মনে রেখো, কারণ এটা তোমাকে কনফিউজ করার জন্য এইচএসসি তে কিংবা অ্যাডমিশন টেস্টে দুটার ক্ষেত্রেই তোমাকে এখান থেকে কোয়েশ্চেন করা হয়, এবং সেগুলো হয় অবজেক্টিভ রিলেটেড। ঠিক আছে, কিছু এমসিকিউ কোয়েশ্চেন করা হয়, এবং তুমি জানো যে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় সবকিছু ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা মেনশন করা হয়। তা সত্ত্বেও কি হয়, যেহেতু পরীক্ষার হলে আমাদের সবার মধ্যে একটা ভয় কাজ করে, স্পেশালি আমি তো পরীক্ষার হলে খুবই টেনশনে থাকি। আমার পরীক্ষার মধ্যে যেটা হয়, পরীক্ষার আগে আমার খুব টেনশন হয়, পারা জিনিসটা ভুল করার একটা সম্ভাবনা থাকে। এটা আমার থাকে, তোমার থাকে, আমাদের সবার থাকে। তো আমরা কি করব, আমরা এই জিনিসগুলোকে একটু প্র্যাকটিস করব। তোমরা যদি আমার সাথে একবার মুখে মুখে বলো, তাহলে আমার মনে হয় যে এটা তোমাকে পরবর্তীতে মনে রাখতে ইজি হবে। জাস্ট একবার একটু বলে নিই যে ধারে পণ্য ক্রয় এবং বিক্রয় আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ করব। সিমিলারলি ধারে ক্রয়কৃত পণ্য এবং ধারে বিক্রয়কৃত পণ্য যখন ফেরত পাবো, তখন সেগুলোকে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করব। এখন বলবো ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলের কথা। সো আমি আমার ধারে কথাটা এখন মুছে দিচ্ছি। আচ্ছা, সো কথা বলছিলাম, যখন আমরা ব্যবসা করি, ব্যবসায় নিশ্চয়ই আমরা কেবলমাত্র পণ্য ক্রয় বিক্রয় করি না। ব্যবসা করার জন্য পণ্য ক্রয় বিক্রয় ছাড়াও আমাদেরকে আরো অনেক কিছু করতে হয়। আমরা কি করি, পণ্য ক্রয় বিক্রয় ছাড়াও আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি না? ইনভেস্ট করার ফলে আমরা কি পাই, ডিভিডেন্ড পাই, লভ্যাংশ পাই। ভাড়া দিতে হয় আমাদেরকে, বেতন প্রদান করতে হয়, মজুরি প্রদান করতে হয়। এই ধরনের কাজের জন্য যখনই আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় কিংবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, তখন আমরা কি করি, যেমন তুমি যখন নাকি নগদে পণ্য ক্রয় করছো, নগদে পণ্য বিক্রি করছো, এটাও কিন্তু তোমার কোম্পানি, তোমার ইনস্টিটিউশনের জন্য বা তোমার অর্গানাইজেশনের জন্য এটা একটা ইনকামিং অর আউটগোয়িং। কিসের ইনকামিং আউটগোয়িং? তোমার ফোন কলের ইনকামিং আউটগোয়িং না, এটা হচ্ছে আমাদের নগদ টাকার ইনকামিং আউটগোয়িং। তো সেই নগদে যত কাজকর্ম হবে, অর্থাৎ যখনই তুমি একটা লেনদেনে বা একটা জাবেদা দেখতে পাবে সেখানে নগদ কথাটা আছে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তখন তুমি সেটাকে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এই দুই ধরনের বিশেষ জাবেদা বইতে অন্তর্ভুক্ত করবে। সো তুমি যখন এই বিশেষ জাবেদার প্রত্যেকটার নাম এবং প্রত্যেকটা কাজ বুঝতে পারছো, তখন কিন্তু তুমি জানো যে যখন কোনো একটা জার্নালে বা কোনো একটা লেনদেনে তোমাকে বলা থাকবে না যে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, কিংবা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, কিংবা ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত, কিংবা নগদে ক্রয় নগদে বিক্রয়, তখন তোমাকে বুঝতে হবে এটা একটা প্রকৃত জাবেদার অংশ বিশেষ। সো যে কোনো একটা জার্নালকে খুব ইজিলি প্রকৃত জাবেদায় বসানোটা কিন্তু তোমার জন্য এখন আর কোনো চ্যালেঞ্জ থাকবে না। সো যেহেতু আমরা এখন বুঝে গেলাম যে জাবেদা শ্রেণী বিভাগটা কি, আমার তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। আশা করি এই টপিকটা বোঝার পর তোমাদেরকে অ্যান্সার করতে একদম কষ্ট হবে না। সো আমি তোমাদেরকে কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি। কোয়েশ্চেনটা তোমাদের জন্য এই ছোট্ট কোয়েশ্চেনটা আছে। আমার মনে হয় যেহেতু এতক্ষণ আমরা জাবেদা পড়ছিলাম, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে তোমার একেবারেই কষ্ট হবে না। আর ইনফ্যাক্ট আমি তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমি তোমাদের জন্য অপশনগুলো এখানে লিখে দিয়েছি। যদি তুমি বুঝতে পারো এতক্ষণ ধরে আমরা জাবেদা শ্রেণী বিভাগটাতে কি কি করলাম, তাহলে তোমার জন্য এই কনসেপচুয়াল কোয়েশ্চেনটা অ্যান্সার করা একেবারেই কষ্ট হবে না। আর একটা মজার জিনিস হচ্ছে, এই কোয়েশ্চেনটা আমি এইচএসসি থেকে নেইনি, কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টেও এসছে। সো অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতে যদি এই ধরনের কোয়েশ্চেন করা হয়, তার মানে হচ্ছে তোমার এইচএসসি কনসেপ্টটা এখন থেকে ক্লিয়ার করতে হবে। বিকজ এত মোটা মোটা বই, আমি যখন এইচএসসি বই দেখছিলাম তখন দেখলাম বেশ মোটা মোটা বই তোমাদের, তাই না? আমাদের সময় থেকে আমাদের সবার এইচএসসি বই অনেক মোটা মোটা ছিল। তো যেহেতু এত ভাস্ট পড়াশোনা করার এত বড় একটা সুযোগ পাচ্ছ, তোমার এখনই সময় কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার। সো আমি ওয়েট করছি তোমাদের কমেন্টসের জন্য।
আচ্ছা, ওকে, স্নেহা বলেছো এ, ফারুকুল বলেছো এ, অনামিকা, এক্স্যাক্টলি অনামিকা হর আমাকে ফার্স্ট রাইট অ্যান্সারটা দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ অনামিকা, তোমার রাইট অ্যান্সারটা হচ্ছে সি। এক্স্যাক্টলি যে কারণে প্রশ্নটা করা সেটা রিজন হচ্ছে তোমাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম যে ব্যবসায়, আচ্ছা আমি বলছিলাম যে ব্যবসার জন্য যখন আমি পণ্য ক্রয় বিক্রয় করি, তাই না? আচ্ছা, কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম যারা সি বলেছো তাদেরকে একটু মেনশন না করে দিলেই না। অনামিকা হর সি বলেছো, অনামিকার পর সাদ্দাম হোসেন বলেছে পারচেজ জার্নাল। সাদ্দাম হোসেন, নো ইটস নট আ পারচেজ জার্নাল। কেন আপনি ভুল করলেন এটা এখন আমার সাথে আমার মনে হয় ক্লাস করার পর আপনার এই কনফিউশনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ এক্স্যাক্টলি আরমানুল বলেছে সি, থ্যাংক ইউ সো মাচ আরমানুল। সুজন বলেছে সি। এরপর পান্থ, নো এ হবে না, আমার মনে হয় আজকে ক্লাসের পর আমাদের এ সংক্রান্ত আর কোনো প্রবলেম থাকবে না। এটা কেন এ হবে না এটা এখন আমরা বলে দিই। খেয়াল করে দেখো প্রশ্নটা নিয়ে আগে একটু ইন ডিটেইল একটু অ্যানালাইসিস করি। আমি বলেছিলাম যে ব্যবসার জন্য আমরা পণ্যপুনিভাবে কি করি, পণ্য ক্রয় বিক্রয় করি। কিন্তু এখানে আমি বলেছি যে ব্যবসায় ব্যবহারের জন্য, আচ্ছা ব্যবসায় ব্যবহারের জন্য আমি কি করেছি, আসবাবপত্র ক্রয় করেছি। কালিটা চেঞ্জ করে নিলে বোধহয় ভালো হয়, তাই না? আচ্ছা, তো যখন আমি ব্যবসায় ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় বিক্রয় করছি, খেয়াল করো আসবাবপত্র কিন্তু আমি ব্যবসায়ের ক্ষেত্রে পৌনঃপুনিকভাবে ক্রয় বিক্রয় করি না। পৌনঃপুনিক কথাটা বারবার বলছি, মানে হচ্ছে আমি যখন রিপিটেডলি কোনো কিছু ট্রেড করছি, মানে আমি কোনো কিছুটা কিনবো এবং সেটা আমি কিনবো মুনাফা অর্জনের মাধ্যমে, যখন আমি সেটা বিক্রি করতে পারবো। খেয়াল করো আসবাবপত্র কি আমরা এরকম করে ব্যবহার করি না। আসবাবপত্রের ক্ষেত্রে আমরা কি করি, আসবাবপত্রের ক্ষেত্রে আমরা একটা মানে খুব বড় একটা সময়ের জন্য বা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য আমরা আসবাবপত্রটা ব্যবহার করে থাকি। এখানে লিখেও দিয়েছি যে ব্যবহারের জন্য। যেহেতু ব্যবহারের জন্য তুমি আসবাবপত্র কিনছো, সো বাকিতে কিনছো নাকি নগদে কিনছো এটা আমার জন্য বিগ ডিল না। বিগ ডিলটা কোথায়, যে আমি যখন ব্যবসায় ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করছি, তার মানে কি, তার মানে আমি যখন নাকি ব্যবসায় ব্যবহার করতে যাব তখন সেটা আমার ক্রয় জাবেদায় যাবে না। কেন ক্রয় জাবেদায় যাবে না? কেন এটা ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে। আবার নগদান জাবেদায় যাবে না, কেন যাবে না? বিকজ বাকিতে পণ্য ক্রয় করলে সেটা কোনোভাবেই নগদে আসার কথা না। নেক্সট, মূলধন, যেহেতু আসবাবপত্র ক্রয় করেছি, মালিকের পক্ষ থেকে কেনা হয়েছে এই ধরনের কোনো কথা আমাদেরকে বলা হয়নি, দ্যাট মিনস মূলধন এখানে হবে না। তাহলে রাইট অ্যান্সারটা প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা এই কারণেও যেহেতু এটা হচ্ছে তুমি অন্যগুলো ক্রস আউট করে যখন নাকি রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, এটা ছাড়াও কেন এটা প্রকৃত জাবেদা, কেননা আমরা যখন বিশেষ জাবেদা পড়ছিলাম সেখানে আমরা আগেই বলেছিলাম ব্যবসায় সংক্রান্ত পণ্য ক্রয় বিক্রয় কিংবা নগদ প্রাপ্তি নগদ প্রদান, যেহেতু ওখানে এটা ফিট করছে না, বাকি সব ধরনের জার্নাল, বাকি সব ধরনের লেনদেনের জন্য আমরা ব্যবহার করব প্রকৃত জাবেদা। এখন চলে আসছে আমাদের নেক্সট টপিকে। আচ্ছা, আমার মনে হয় যারা এতক্ষণ ধরে তোমরা বলছিলে এ, তাদের আর কোনো কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দিও। আজকে যেহেতু আমরা ক্রয় বিক্রয় জাবেদা পড়ে ফেললাম, তো এখন আমরা ইন ডিটেইল একটু দেখবো যে ক্রয় বিক্রয় জাবেদাটার আসলে কিভাবে করে পরীক্ষার হল করব। আমি জানি তোমাদের এই টপিকটা অলরেডি, আচ্ছা এই টপিকটা আমরা অলরেডি অনেকবার পড়েছি, তারপরেও আমরা আজকে ক্রয় বিক্রয় জাবেদাটা একবার হাতে কলমে একটু করে দেখবো আপুর সাথে যে অ্যাকচুয়ালি ক্রয় বিক্রয় জাবেদার চেহারাটা কি কি হয়। সো যখন আমরা কোনো কারণে কোনো ব্যবসায়ের জন্য পণ্য ক্রয় করছি, আমরা কি করি, সাপ্লায়ারের কাছ থেকে আমরা ম্যাক্সিমাম টাইম ধারে পণ্য ক্রয় করি। কেন ধারে পণ্য ক্রয় করি? ধারে এই জন্য পণ্য ক্রয় করি কেননা আমার কাছে বছরের শুরুতে সবসময় নগদ টাকা থাকে না। আমরা কি করি, ধারে পণ্য ক্রয় করে বিক্রি করি, বিক্রি করার পর কিছু টাকা মুনাফা হয় না, আমার মুনাফাটা সাইডে রেখে বাকি টাকাটা আমি আমার সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিই। এটা হচ্ছে ক্রয় জাবেদার মূল একটা কনসেপ্ট, যে কারণে আমরা ক্রয় জাবেদা বইটা করি। কি করি, আমরা ধারে যত পণ্য ক্রয় করছি এগুলাকে মানে একদম খুব স্ক্যাটার্ড ওয়েতে প্রকৃত জাবেদা রাখলে কি হবে, আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোন কোন তারিখে কোন কোন আমার ধারে পণ্য ক্রয় ছিল। বাট ক্রয় জাবেদা থাকলে আমার এই প্রবলেমটা হবে না। আরেকটা হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে কথা বলার মাঝখানে অ্যাডভান্টেজটা বলে দিচ্ছি, তোমরা যদি একটু চালাক হও তাহলে সেটা বুঝে যাবে। আর আমার মনে হয় যে অ্যাডভান্টেজগুলো মনে রাখার জন্য আসলে পয়েন্ট ওয়াইজ মুখস্থ করার দরকার নেই। তুমি জাস্ট ক্রয় জাবেদাটা আমার সাথে একটু শুনো কি কি বলছি, আমার মনে হয় তোমার কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে যাবে। মুখস্থ করার আসলে আমার মনে হয় না কোনো দরকার আছে। সো ক্রয় জাবেদা করলে আরেকটা কি হয়, খেয়াল করো আমি যখন স্ক্যাটার্ড ওয়েতে প্রকৃত জাবেদা করি, প্রকৃত জাবেদাতে আমার এক একটা ডেটের এক একটা জার্নাল হয়, রাইট? কিন্তু আমি যখন নাকি ক্রয় জাবেদা করব, ক্রয় জাবেদা করলে কি হয়, ক্রয় জাবেদা করলে আমার একই সাথে
একই তারিখে আমার ক্রয় জাবেদার একটা ব্যালেন্স বের হয়। এই যে ব্যালেন্সটা বের করতে পারছো, এই ব্যালেন্সটা বের করার জন্য আমরা ক্রয় জাবেদাটাকে প্রকৃত জাবেদার উপর দিয়ে ইউজ করি। কেন ইউজ করি? আমি যদি প্রকৃত জাবেদার সবগুলো লিখতাম তাহলে আমার জন্য কি হতো, টাইম কনজিউমিং হতো। কেন টাইম কনজিউমিং হতো? বিকজ আমাকে খুঁজে খুঁজে বের করতে হতো কোন কোন জাবেদা কবে করা হয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে কি, যে আমি এটার জন্য একটা জের টানতে পারি, অর্থাৎ আমি এটার জন্য একটা ব্যালেন্স বের করতে পারি। আর ব্যালেন্স বের করলে বছর শেষে কিংবা মাস শেষে তোমার কোনো একটা পার্টিকুলার সাপ্লায়ারের কাছ থেকে কত টাকার লেনদেন হলো, অর্থাৎ কত টাকার পণ্য তুমি ধারে ক্রয় করলে, এটা তোমার কাছে একটা ব্যালেন্স রয়ে যাচ্ছে। সো আমরা জাস্ট দেখে নিই ক্রয় জাবেদার চেহারাটা কিরকম হয়, একটা ছোট্ট এক্সাম্পল দেখবো। আচ্ছা, আমি একটা ছোট্ট কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি গাইস তোমাদের কাছ থেকে। কোয়েশ্চেনটা হচ্ছে আচ্ছা, তানভীর জামি আমাদেরকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ তানভীর জামি। তো ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছো যে আপু আমি আগে জাবেদা মুখস্থ করতাম, আপনার ক্লাস আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার ক্লাস থেকে কিছুটা হলেও ইনসেন্টিভ পাও যে কেন মুখস্থ করতে হবে না, তাহলে 10 মিনিট স্কুল তোমার প্রতি কৃতজ্ঞ যে তোমাদেরকে আমরা কিছুটা হলেও শেখাতে পারছি। চলে যাচ্ছি ক্রয় জাবেদায়। ক্রয় জাবেদা করতে গিয়ে ফার্স্টলি আমরা বলে দিই যে আমাদের ছকটা কিরকম হবে। ওকে, আচ্ছা এখানে ছকটা আমি তোমাদেরকে একটা থ্রেশহোল্ড দিয়ে দিচ্ছি। পুরোটা অঙ্ক আমরা এখানে বেসিক্যালি মুখে মুখে করে ফেলবো, বিকজ আমরা জানি যে তোমার জন্য পুরোটা ছক এখানে করতে গেলে আমার জন্য টাইম কনজিউমিং হবে, আর অলরেডি তুমি বেশ কিছু পার্ট জানো। সো আমরা শুধু সেই পার্টগুলো করবো যে পার্টগুলো আমাদের জার্নালগুলোকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। ওকে, তো একটা প্রশ্ন ফার্স্টে বলে দিই। সে ফর এক্সাম্পল, মনে করো আমি তাশফিকের কাছ থেকে কি করলাম, তাশফিকের কাছ থেকে আমি বছরের শুরুতে 2000 টাকার পণ্য ধারে ক্রয় করলাম। ঠিক আছে, আমি এটা ছোট জায়গায় লিখে রাখি যে 2000 টাকার পণ্য তাশফিকের কাছ থেকে ধারে ক্রয় করলাম। আবার কি করলাম, আমি জোয়ার কাছ থেকে 1000 টাকার পণ্য ধারে ক্রয় করলাম। কার কাছ থেকে করলাম? জোয়ার কাছ থেকে। সো যখন আমি কার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করছি তখন সিচুয়েশনটা কি হয়, ধারে পণ্য ক্রয় করলে আমাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় যে সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। তার মানে আমাকে আমার ক্রয় জাবেদার মধ্যে একটা কলাম অ্যাড করতে হবে যেখানে আমার শর্ত থাকবে। আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে চালান আইডেন্টিফাই করতে হয়। চালানটা কি? তাহলে তুমি যে ধারে ক্রয় বিক্রয় করছো এটা প্রমাণ রাখার জন্য আমরা চালান ব্যবহার করে থাকি। আর খতিয়ান পৃষ্ঠাঙ্ক ব্যবহার করে থাকি যখন কিনা আমাদের, যেহেতু এটা জাবেদার কাজ করছি, আমরা সবাই জানি যে জাবেদার পর আমাদের সবগুলো লেনদেনকে নিয়ে বা সবগুলো জাবেদাকে নিয়ে একটা হিসাব অনুযায়ী আমাদেরকে পার্মানেন্টলি কোথাও আমাদেরকে এগুলোকে স্টোর করতে হয়। তো সেই স্টোরটার নাম হচ্ছে খতিয়ান। যেহেতু আমাদেরকে খতিয়ান এটা আলটিমেটলি স্থানান্তর করতেই হবে, তো আমরা খতিয়ান বইতে কি করব, খতিয়ান বইয়ের একটা রেফারেন্স এই ক্রয় জাবেদা রাখবো। সো এই জোয়া এবং তাশফিকের জন্য আমরা আমাদের ক্রয় জাবেদা করছি। খুব ইজিলি আমরা জোয়ার তাশফিকের জন্য এই দুটো জার্নাল করব এবং আমরা ধরে নিব যে আমাদেরকে কি করতে হবে, যদি 10 দিনের মধ্যে আমরা টাকাটা পরিশোধ করে দেই তাহলে আমাকে 2% রেটে আমাকে বাট্টা দেওয়া হবে। বাট্টার কথাটা বলছি, এর মানে হচ্ছে আমাকে 2% হারে ছাড় দিতে হবে। এছাড়াও আরেকটা হচ্ছে, আমরা বলে থাকি না N30 বা N30 হচ্ছে নিট 30, অর্থাৎ নিট আমার 30 দিন সময় আছে। সো এটা জোয়া আপুর জন্য এবং তাশফিক ভাইয়ের জন্য সেম। চলে যাচ্ছি বিবরণে। আচ্ছা, বিবরণে আমরা কি করব, যেই পার্টির কাছ থেকে কিনছি, পার্টি বলতে বোঝাচ্ছি যেই সাপ্লায়ারের কাছ থেকে তুমি কিনছো তার কথা লিখবো। নেক্সট আমরা কি করব, বলেছিলাম চালানের কথা, চালান নং লিখবো। দেন খতিয়ান পৃষ্ঠাঙ্ক। আচ্ছা এখানে কি করব, এখানে আমরা আমাদের ছোট করে পুরো জার্নালটা লিখে ফেলবো। ঠিক আছে, জার্নালটা লেখার ফলে কি হবে, আমি বেশ কিছু বইয়ে দেখেছিলাম যে ওরা কি করে, জার্নালটাকে না লিখে, আমার মনে হয় তোমার কলেজে যদি এই ধরনের কোনো বই পড়ানো হয় তুমি সিমিলারিটি খুঁজে পেতে পারো। ওরা কি করে, দুটা পাশাপাশি কলাম করে, ক্রয় এবং পাওনাদারের নামে। ওরা ক্রয়ের নামেও একই টাকার অ্যামাউন্ট লিখে, পাওনাদারের নামেও একই টাকার অ্যামাউন্ট লিখে। আলটিমেটলি কি হয়, জেড টানার পর একই সম পরিমাণ টাকার জন্য জেড টানা হয়। তো আমার মনে হয় এটা না করে তুমি কি করতে পারো, তুমি ক্রয় টু পাওনাদার লিখে এই জার্নালের আন্ডারে তুমি টাকার অ্যামাউন্টটাকে লিখতে পারো। তো ধরে নেই বছরের প্রথমে জানুয়ারির 5 তারিখে
তাশফিক ভাইয়ের কাছ থেকে 2000 টাকার পণ্য কিনলাম এবং জানুয়ারির 7 তারিখে আমরা জোয়াপুর কাছ থেকে 1000 টাকার পণ্য কিনলাম। সো কি করব, জানুয়ারি, আচ্ছা জানু বলতে অ্যাকচুয়ালি জানুয়ারি বোঝানো হচ্ছে, ঠিক আছে, কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। ওকে, সো জানুয়ারি 5 তারিখে আমরা তাশফিকের নাম লিখবো। তাশফিকের নাম লেখার রিজন হচ্ছে, খেয়াল করো, তুমি কিন্তু বইটা করছো ক্রয় জাবেদা। যদি তুমি ক্রয় জাবেদা করে থাকো তাহলে তুমি অলরেডি জানো যে তোমার সবসময় ডেবিট সাইডে আমার অলওয়েজ ক্রয় থাকবে। তাহলে আমি বিবরণে কি লিখবো, আমি রিভার্স নামটা লিখবো। তার মানে আমার একটা জার্নালের মধ্যে এখানে রিভার্সে কার নাম থাকবে, পাওনাদার। আর পাওনাদার হচ্ছে সেই যার কাছ থেকে আমি ধারে পণ্যটা কিনে এনেছি। সো ফার্স্ট অফ অল তাশফিকের কাছ থেকে আমার এখানে যেহেতু ইনফরমেশন দেওয়া নাই, আমি এগুলো ফিল আপ করছি না। তোমার কাছে যখন দেওয়া থাকবে তখন সেগুলো ফিল আপ করতে হবে। খতিয়ান পৃষ্ঠাঙ্কের ঘরটা খালি থাকবে আপাতত। সো তাশফিকের কাছ থেকে আমরা 2000 টাকার পণ্য কিনেছিলাম। আর 2000 টাকার পণ্য কেনার পর আমরা পরবর্তীতে আরেকটা জার্নাল করব, সেটা হচ্ছে জোয়াবুর জন্য। জোয়াবুর কাছ থেকে আমরা কত টাকার পণ্য কিনেছিলাম, সেম, যেহেতু চালানের নাম্বার দেওয়া নেই আমি খালি রাখছি। আলটিমেটলি আর ওই মাসে জানুয়ারি মাসে 3000 টাকার পণ্য ক্রয় করা হয় এবং এটাই হচ্ছে আমার ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা করার পর তোমাকে যদি পরীক্ষার হলে প্রশ্নে বলা হয় খতিয়ান প্রস্তুত করতে, তাহলে তুমি খুব সিম্পলি একটা সাধারণ খতিয়ান করে ফেলো। আমরা জানি সাধারণ খতিয়ানের মধ্যে কি, সাধারণ খতিয়ানের মধ্যে আমরা একটা ক্রয় হিসাব করব যেটা এগেইনস্টে থাকবে এন্টায়ারলি পাওনাদার। পাওনাদারের জন্য তখন বসবে 3000 টাকা। আর যদি তোমাকে বলা হয় সহকারী খতিয়ান করতে, তাহলে সহকারী খতিয়ানের জন্য তাশফিকের নামে একটা খতিয়ান হবে, জোয়ার নামে খতিয়ান হবে। তাশফিকের নামে তখন ক্রয়ের ঘরে বসবে আমার 2000 টাকা এবং জোয়ার জন্য তখন আমার ক্রয়ের ঘরে বসবে 1000 টাকা। সো এই দুটো জার্নাল আলাদা আলাদা খতিয়ানে বসার কারণ হচ্ছে তাশফিক ভাইয়ের কাছ থেকে তুমি বছর জুড়ে যতবার যত লেনদেন করবে তার সামারি যেন খতিয়ানে পাওয়া যায় এবং জোয়ার কাছ থেকে যত করবে তার সামারি পাওয়া যায়। আর ক্রয় জাবেদাটা তোমার এন্টায়ার বিজনেসের প্রত্যেক বছর যত তাশফিক বলো, জোয়া বলো, আসাম বলো, তার থেকে যত টাকা তুমি ধার ক্রয় করবে সব তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন চলে যাচ্ছি নেক্সট টপিকে। আমরা এখন একটা বিক্রয় জাবেদা দেখে নিই। বিক্রয় জাবেদার জন্য আমি জাস্ট জিনিস চেঞ্জ করে দেই। ফার্স্টে কথা বলি বিক্রয় জাবেদা নিয়ে। বিক্রয় জাবেদা হচ্ছে যখন আমি একটা ছোট ড্র করলাম, হ্যাঁ আমি জাস্ট এখানে যেটা ক্লাসিক কাজ করেন অনেক সময় ওনারা শর্টকাট করার জন্য ওনারা কোনো কিছু না মুছে জাস্ট একটু এডিট করে দেয়, হ্যাঁ একটু মানে একটু মুছে জায়গাটা ঠিক করে দেয়, ক্রয় জায়গায় বিক্রয় করে দেয়, তখন কি হয় ওনাদের কষ্টটা কম হয়। আমি এখন সেম কাজটা করতে যাচ্ছি, প্লিজ তোমরা একটু রাগ করো না, বিকজ আমি ক্লাসে না খুব বিরক্ত যখন টিচারটা করতাম, যে আমাদেরকে তো পুরো খালি পুরো বসে দিতে আমাদের অনেক কষ্ট হয়, সেদিকে করতে হয় না। যখনই এইচএসসি পড়া শেষ করে যখন নাকি 10 মিনিট স্কুলে আমাদের সাথে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করবে তখন তোমাকে ছোট অ্যাডভান্টেজটা দেওয়া হবে। তো বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা করতে গেলে সেম আমি যেরকম বলছিলাম ক্রয় জাবেদার কথা, বিক্রয় জাবেদার ক্ষেত্রেও সেম। তুমি যখন ধারে কারোর কাছে পণ্য বিক্রি করছো, সো আমি তাশফিক আর জোয়ার নামটা মুছে দিই, হ্যাঁ অন্য দুজনের নাম ইউজ করি। আমাদের ইংলিশ ক্লাস নিচ্ছেন সাকিব বিন রাশিদ, আমি সাকিব ভাইয়ের নাম লিখে দিচ্ছি আর আমি জিহান ভাইয়ের নাম লিখে দিচ্ছি। আচ্ছা, সো সাকিব আর জিহানের কাছে কি করলাম, আমি সাকিব ভাইয়ের কাছে 2000 টাকার পণ্য বিক্রি করলাম, সাকিব ভাইয়ের কাছে 2000 টাকার পণ্য বিক্রি করলাম এবং জিহানের কাছে আমি 1000 টাকার পণ্য বিক্রি করলাম। সেম ক্রয় এবং বিক্রয় দুই ক্ষেত্রেই না এই বাট্টার একটা সুযোগ থাকে। খেয়াল করো, যখন তুমি বিক্রি করছো তখন তোমাকে সেম কথা বলা হচ্ছে যে ভাই বিক্রি তো করলেন, এখন টাকা দেওয়ার সময় 10 দিনের মধ্যে দিলে 2% রেটে আপনাকে বাট্টা দেওয়া হবে। আর আমাকে মোট সময় দেওয়া হয়েছে 30 দিন, 30 দিনের মধ্যে আমাকে এটা ইন ওয়ান ওয়ে অর আনাদার আমাকে এটা পে করে দিতে হবে। যখন বিক্রয় জাবেদা করতে যাচ্ছি, বিক্রয় জাবেদার ক্ষেত্রে সেম, অনেকে চালানের জায়গায় ভাউচার নং লিখে দাও, তখন কি হবে জাস্ট জার্নালটা আমার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো জার্নালের ক্ষেত্রে এখানে আমি ফার্স্টে দেনাদার লিখে ফেলি, দেনাদার টু বিক্রয়। এখানে একটা মজার জিনিস হচ্ছে, তুমি যখন নাকি কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় বিক্রয় করো, হোক সেটা ক্রয় জাবেদা হোক সেটা বিক্রয় জাবেদা, জার্নালটা কিন্তু তোমার অলওয়েজ ক্রয় আর বিক্রয়ের জন্য যা থাকে সেটাই হবে এবং এখানে এসে ওই দেনাদারের নামটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এখন দেনাদার হচ্ছে সাকিব ভাইয়া এবং জিহান ভাইয়া। সো আমি জাস্ট তাদের নামটা একটু এডিট করে বসিয়ে দিই, হ্যাঁ সাকিব ভাইয়া এবং জিহান ভাইয়া। সো তাদের কাছ থেকে যখন আমি বিক্রি করছি, ধারে পণ্য বিক্রি করছি, তখন কি হচ্ছে আমার বিক্রয় জাবেদায় এসে জাস্ট আমার ফর্মেশনটা সেম থাকছে, শুধুমাত্র জার্নালটা চেঞ্জ করতে হচ্ছে
আর ভাউচার নং দিতে হচ্ছে। এই দুটো চেঞ্জ ছাড়া আপাতত আর কোনো চেঞ্জ নাই। আর যখন খতিয়ানে যাচ্ছ তখন শুধু দেনাদারের ঘরে দেনাদারের টাকাটা বসবে, দ্যাটস ইট। বিক্রয় জাবেদা আর ক্রয় জাবেদাটা নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয় জাবেদাটা এবং ক্রয় ফেরত বিক্রয় ফেরত জাবেদা নাম শুনলে মনে হয় খুবই ইজি। ব্যাপারটা যেটা হয়, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে নগদে হচ্ছে নাকি ধারে হচ্ছে। এটা চিন্তা করে আমরা পরীক্ষার হলে অনেক সময় কি করি, ক্রয় ফেরত বিক্রয় ফেরত ক্রয় জাবেদা বিক্রয় জাবেদাটাকে আমরা মনোযোগ দিয়ে ফরমেশনটা দেখে যাই না। যখন তুমি স্ট্রাকচারটা ঠিক মতো না জানো তখন হয় কি, এইচএসসি পরীক্ষায় খুবই ইজি একটা কোয়েশ্চেন দেওয়া হলো তোমাকে ছোট্ট নাম্বারের, বাট তুমি মনে করেছিলে যে বাসায় বসে যে এটা আমি পারবো, এটার জন্য কষ্ট করতে হবে না, এটা তো এমনি মনে থাকবে। তখন কি হয়, প্র্যাকটিসের অভাবে তুমি পরীক্ষার হলে গিয়ে অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারো না। সো ক্রয় বিক্রয় জাবেদাটা আমি যখন দেখছিলাম তোমাদের বইয়ের একটা খুব বড় একটা চ্যাপ্টার অংশ, আমার কাছে মনে হচ্ছিল যে এটা এইচএসসি একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং এটাকে কোনোভাবে কেউ বাদ দিয়ে যেও না। সিমিলারলি ক্রয় ফেরত বিক্রয় ফেরতের সময় কি হয়, জাস্ট জার্নালটা চেঞ্জ হয়ে যাবে। ক্রয় ফেরত বিক্রয় ফেরতের সময় জার্নালটা চেঞ্জ হয়ে গেলে তোমার কিন্তু পুরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত বিক্রয় ফেরত এই 4টা বই করার জন্য কোনো এফোর্ট দিতে হচ্ছে না। তুমি জাস্ট জার্নালটা জানলে বাকি সব কাজ তোমার হয়ে যাবে। যেহেতু ক্রয় বিক্রয় ফেরত জাবেদা আমরা করে ফেললাম, এখন আমরা দেখবো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। আমার মনে হয় না ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা থেকে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে। তো এই জন্য আমি মুভ করছি নেক্সট টপিকে, যেটা কিনা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। এর আগে তোমাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন আছে। যেহেতু আমরা কথা বলছিলাম জাবেদা নিয়ে, তো আমার মনে হলো তোমাদের জাবেদা সম্পর্কে যতটুকু আইডিয়া আছে সেটা টেস্ট করার জন্য একটা ছোট্ট এক্সাম্পল জেনে নেওয়া যায়। তো তোমাদের জন্য একটা ছোট প্রশ্ন হচ্ছে, এই জার্নালটার জাস্ট রাইট অ্যান্সারটা আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। যেহেতু আমরা জাবেদা নিয়ে কথা বলছি, তো আমি চাইবো যে তোমাদের জাবেদা সংক্রান্ত ছোট ছোট যে প্রবলেমগুলো, যে কনফিউশনগুলো, সেগুলো দূর হয়ে যায়। কোয়েশ্চেনটা হচ্ছে, বাহক চেক মারফত আদায় 7,500 টাকা। কোয়েশ্চেনের মধ্যে কথা বলে দেওয়া নেই যেটা তোমার কাছে এসছে নাকি তোমার কাছ থেকে গেছে। সো আমার মনে হয় এটার জাবেদাটা যদি তুমি বের করতে পারো তাহলে বোঝা যাবে যে তোমার এইচএসসি প্রিপারেশনটা আসলে অনেক ভালো। সো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে মেনশন করে তুমি জার্নালটা বলে দাও। জাস্ট খুব শর্টকাটে তুমি জার্নালটা ডিআরসিআর দিয়ে জার্নালটা বলে দাও। এটা হচ্ছে বাহক চেক মারফত আদায় 7,500 টাকা। আমি তোমাদের কমেন্টটা এই ফ্যাক্টটা চেক করে নিচ্ছি। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি গাইজ। অলরাইট, আমাদের অ্যান্সার পেয়ে গেছি। একজন লিখছে নগদ ডেবিট। অনেক, তুমি কি আমাকে পুরো জার্নালটা লিখে দিতে পারো? আমার মনে হচ্ছে তুমি পুরো জার্নালটা লিখতে পারবে। আচ্ছা, আর নেক্সট লিখেছো নাবিলা, লিখেছো ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট। আচ্ছা নাবিলা, তোমার এই কনফিউশনটা হবে এটা জেনেই আমি আসলে এটা তোমাকে লিখতে বলেছি। আর নাবিলা এটাও লিখে দিয়েছে, নাবিলা ইজ নট শিওর এনাফ। নাবিলা, আমার মনে হয় আমাদের ক্লাস করার পর তোমাদের এই কনফিউশনটা আর থাকবে না। আর নেক্সট লিখেছো নাফিসা। আচ্ছা, নাফিসা লিখেছে নগদান হিসাব ডেবিট, রাইট। ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কেন ক্রেডিট হবে নাফিসা? ব্যাংক হিসাব হবে না, আমি বলে দিচ্ছি, কিন্তু আমি তোমাদের বলে দিব এরপর কি হবে, ঠিক আছে? আর মিলন লিখেছো ক্যাশ ডেবিট, এক্স্যাক্টলি ক্যাশ ডেবিট, দ্যাটস ওকে। এরপর কি হবে? আচ্ছা, ব্যাংক। মমিনুল রাইট করতে গিয়েও আসলে করতে পারোনি ভাইয়া, ব্যাংক হিসাব লিখে ফেলেছো, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি তাও ওয়েট করছি রাইট অ্যান্সারের জন্য। আচ্ছা, সাইদুল লিখেছো ব্যাংক ডেবিট দেন আদার ক্রেডিট। সাইদুল ইউর অলমোস্ট দেয়ার, আরেকটু হলে মনে পেয়ে যেতে। কামরুল লিখেছো পারি না, কোনো সমস্যা নেই কামরুল, আমাদের সাথে ক্লাস করার পর তুমি অবশ্যই পারবে। আর দেন আদার ডেবিট ব্যাংক ক্রেডিট, নো মনসুর, হয়নি, আরেকটু চেষ্টা করো। ইন্তেসার থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে ফার্স্ট রাইট অ্যান্সারটা দিতে পেরেছো। আর রাইট অ্যান্সারটা বলে দিই, রাইট অ্যান্সার হচ্ছে নগদান ডেবিট এবং দেনাদার ক্রেডিট। এক্স্যাক্টলি, যারা বলেছিলে এটার অ্যান্সার যে আমার ব্যাংক ডেবিট, তাদেরকে বলে দেই কেন এটা ব্যাংক ডেবিট হবে না। খেয়াল করো, চেক মারফত আদায়, চেক মারফত আদায় আমরা কি করি, আমরা যখন চেক কারো কাছ থেকে পাই, চেক কারো কাছ থেকে পাই, তখন আমরা বলি কি চেক পাওয়া নগদ টাকার শামিল। এই কথাটা অনেক বইতে তুমি ইনফ্যাক্ট পড়ে এসছো আমি জানি। যারা এটা এখন রাইট অ্যান্সার করেছো বা রং অ্যান্সার করেছো তাদের সবার কিন্তু এটা একটা খুব
কমন একটা জানা একটা কথা যে চেক পাওয়া নগদ টাকার সামিল, ঠিক আছে? চেক পাওয়া মানে আমার জন্য নগদ টাকা। কেন এটা করা হয় এটা বলি। খেয়াল করো, তুমি যখন কারবারে ব্যবসা করছো, তোমার কারবারে অনেক সময় কেউ তোমাকে চেকে কোন একটা পেমেন্ট করে। আচ্ছা আমি একটু তোমাদের দেখে নিই আর কে কে আমাদেরকে রাইট অ্যান্সার দিল। তানজির, এক্স্যাক্টলি তানজির, থ্যাংক ইউ সো মাচ। তানজির আমাদের রাইট অ্যান্সার দিয়েছো, নগদান ডেবিট দেন আদার ক্রেডিট। আচ্ছা একটু কম বুঝি, আচ্ছা কোনো সমস্যা নেই আরিফ, যারা কম বুঝতে পারো আজকের পর থেকে তোমরা মনে হয় আরো ভালো বুঝতে পারবে। নগদান, হ্যাঁ এক্স্যাক্টলি, শিফাত, ইজ ইট শিফাত? হ্যাঁ শিফাত লিখেছো নগদান ডেবিট দেন আদার ক্রেডিট, রাইট। যারা বুঝতে পারো নি আমি তাদের জন্য এখন কন্টিনিউ করছি। সো বলছিলাম চেক পাওয়া নিয়ে কথা, যখন বলেছে বাহক চেক মারফত আদায় ৭,৫০০, এই লাইনটাকে ক্লিয়ার করে দিই। এই লাইনটার মানে হচ্ছে কেউ একজন তোমাকে একটা চেক দিয়েছে, কেউ একজন তোমাকে একটা চেক দিয়েছে, মানে আমি একটা চেক পেয়েছি, ওই চেকটার নাম হচ্ছে বাহক চেক, তাই না? আমরা পড়েছি বাহক চেক, দাগ কাটা চেক। সো দিস ইজ বাহক চেক। বাহক চেক মারফত, মারফত একটা খুবই আনকমন একটা বাংলা ওয়ার্ড, আমরা সাধারণত মারফত কথাটা ব্যবহার করি না, আমরা কি বলি দিয়ে, রাইট? সো বাহক চেক দিয়ে তুমি কোনো কিছু আদায় করলে, কি আদায় করলে? ৭,৫০০ টাকা আদায় করলে, মানে হচ্ছে তোমাকে কেউ ৭,৫০০ টাকার একটা চেক দিল, তার মানে ৭,৫০০ টাকার একটা চেক আমি পাই। ৭,৫০০ টাকার একটা চেক যখন আমি পেলাম, তখন আমি এটা কি কোথাও বলেছি জার্নালে যে আমি এটা ব্যাংকে গিয়ে জমা দিয়েছি? আমি কিন্তু কোথাও বলিনি ব্যাংকে গিয়ে জমা দিয়েছি। ব্যাংকে কোনো টাকা জমা না দেওয়া পর্যন্ত কখনো আমার ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট কিচ্ছু হবে না। বিকজ আমাকে মনে রাখতে হবে যে আমার ব্যাংক হিসাবে যতক্ষণ না পর্যন্ত আমি কোনো টাকা জমা দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাংক হিসাবে ডেবিট কিংবা ক্রেডিট কোনো কিছু হবে না। তার মানে আমি যখন নাকি এই যে ৭,৫০০ টাকার চেকটা পেলাম, তার মানে আমি কি পেলাম? নগদ টাকা। আমি যেহেতু বলিনি যে ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে জমা দিব আর সামথিং, ব্যাংক নামটা কোথাও বলিনি, তার মানে আমার ব্যাংকের সাথে এই ৭,৫০০ টাকার কোনো সম্পর্ক নাই। তাহলে ফার্স্টে আমি বলে ফেলি, মানে আমি জার্নাল দিয়ে দিই, আমরা যা কিছু বলবো আমরা সব জার্নাল ওয়াইজ চিন্তা করব। জার্নাল ওয়াইজ চিন্তা করলে কি হয়, কোনো একটা সিচুয়েশন তুমি খুব ইজিলি অ্যাকাউন্টিং এর ভাষায় এটাকে তুমি প্রকাশ করতে পারবে। সবসময় আমরা জার্নাল দিয়ে চিন্তা করবো, যেকোনো একটা লেনদেন বলো, যেকোনো একটা ঘটনা বলো। তাহলে আচ্ছা নাবিলার একটা কোয়েশ্চেন আছে, আমি নাবিলার কোয়েশ্চেনটা নিয়ে নিচ্ছি। নাবিলার একটা কোয়েশ্চেন, ওকে, নাবিলার কোয়েশ্চেনটা হচ্ছে নাবিল স্যার লিখেছে যে চেক পেলে ব্যাংকেও টাকা বাড়ে, রাইট? চেক পেলে নাবিলার কোয়েশ্চেনটা হচ্ছে যে নাবিলা জানতে চেয়েছো যখন আমি কার কাছ থেকে চেক পাই এর মানে কি এই না যে আমার ব্যাংকে টাকা বাড়বে? নো, ইটস নট লাইক দ্যাট। কেন না? বিকজ যখন আমি ৭,০০০ টাকা চেকটা পাই তখন আমার কারবারে কি হয়, একটা ইনকামিং হয়। কিসের ইনকামিং হয়? আমার কাছে একটা চেকের ইনকামিং হয়। চেকটাকে আমি কি করব? চেকটাকে আমি ওদের ওদের যেই যেই লোকটা আমাকে টাকাটা দিয়েছে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি ৭,৫০০ টাকা আমার কারবারে নিয়ে আসবো। তাহলে ঘটনাটা কি হলো? আমার কারবারে, কারবার বলতে চলে অর্গানাইজেশন বোঝাচ্ছি, আমার কারবারে ৭,৫০০ টাকার একটা ইনকামিং হলো। কিন্তু আমি তো কোথাও বলিনি যে আমি আমার ৭,৫০০ টাকা আমার প্রাইম ব্যাংকে, আমার ব্যাংক এশিয়ায়, আমার ব্র্যাক ব্যাংকে, হ্যাঁ তো না যেই ব্যাংকে হোক, আমার 10 মিনিট স্কুল ব্যাংকে, হ্যাঁ, আমি কোনো ব্যাংকে গিয়ে আমার ৭,৫০০ টাকা জমা দিব এটা বলিনি। তার মানে কি আমার কারবারে এই টাকাটা নগদ টাকা হিসেবে আছে না? সো আমি নগদান হিসাব ডেবিট, আর যেই লোকটা আমাকে টাকাটা দিল, ধরে নি আয়মান ভাইয়া, হ্যাঁ ধরে নি আয়মান ভাইয়া আমাদেরকে ৭,৫০০ টাকার একটা চেক দিল, তাহলে কি করব? নগদান হিসাব ডেবিট এবং আয়মান হিসাব ক্রেডিট। খুবই সিম্পল একটা জার্নাল ছিল। কেন এই জার্নালটা দিলাম? জার্নালটা তোমাদেরকে দিয়ে টেস্ট করলাম যে তোমাদের জাবেদা সংক্রান্ত কোনো কনফিউশন আছে কিনা। আর আমার মনে হয় যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে লিখে পাঠাচ্ছিলে যে ব্যাংক হিসাব ডেবিট, কেন ব্যাংক ডেবিট হবে না এটা তোমরা বুঝতে পেরেছো। সো এখন আমরা শিফট করবো আমাদের পরবর্তী টপিকে, যেটা হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, এবং নগদ সংক্রান্ত কাজ করার জন্য তোমাদেরকে এই জার্নালটা দিয়েছিলাম, ঠিক আছে? কেননা যেটা বলছিলাম যে, আচ্ছা আমার মনে হয় কালিটা চেঞ্জ করে নেওয়া ভালো, রাইট? ওকে, সো যেটা বলছিলাম, চেক পাওয়া মানে নগদ টাকার সামিল। এই চেক আর নগদের এই সম্পর্কটা বোঝানোর জন্য তোমাদেরকে এই ছোট্ট এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম। বিকজ আমরা যখন নগদ প্রাপ্তি প্রদান নিয়ে কাজ করব, আমি আগে বলে নিচ্ছি যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান বলতে কি বোঝায়। নগদ প্রাপ্তি প্রদান নিয়ে কাজ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কারবারে আমরা যত কিছু নগদ টাকায় কাজ করব, আচ্ছা লিখে রাখি, হ্যাঁ, নগদ প্রাপ্তি প্রদান,
করো আমাদের কারবারে আমি বলছিলাম না ধারে পণ্য ক্রয় বিক্রয় করি, তো সেই ধারে পণ্য ক্রয় বিক্রয় ছাড়া নগদেও কিন্তু কিছু পণ্য ক্রয় বিক্রয় করা যায়। তো নগদে পণ্য ক্রয় বিক্রয় বাদে আমরা বেতন দিই, ভাড়া দিই, মজুরি দিই, লভ্যাংশ পাই, আমরা সুদ পাই, কমিশন পাই, বিভিন্ন কারণে আমাদের কাছে নগদ টাকা আসে, ইনকামিং হয় এবং আউটগোয়িং হয়। সো এই ইনকামিং এবং আউটগোয়িংটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি যখন নগদ প্রাপ্তি নগদ প্রদানের কাজ করব, তার মানে হচ্ছে আমার জন্য নগদ যা ব্যাংকতা। এই কথাটা একটা ছোট্ট একটা সেন্টেন্স, মানে হচ্ছে আমার কাছে যদি কোনো কারণে কোনো চেক আসে, কোনো চেক যদি আমার কাছে আসে অথবা কোনো চেক যদি আমার ইনকামিং হয়, সেই চেকের ইনকামিংটা আমার জন্য নগদ টাকার সামিল হবে। অর্থাৎ চেক পাওয়া গেলে আমি অলওয়েজ নগদ টাকা ধরবো। জাস্ট এই কথাটা একটু মনে রেখো। আচ্ছা, এখন আমি তোমাদের কাছ থেকে কমেন্ট গুলো জেনে নিচ্ছি। আচ্ছা, একজন কমেন্ট করেছো যে চেক দেয়া মানে, আচ্ছা মান্না লিখেছো, মান্না লিখে পাঠিয়েছো চেক দেয়া মানে কি নগদ টাকা কমে নাকি ব্যাংক কমে? আচ্ছা, যখন তুমি কাউকে চেক পাচ্ছ, তোমাকে কেউ চেক দিচ্ছে, তার মানে তোমার কাছে নগদ টাকা বেড়ে যাচ্ছে। কিন্তু কিন্তু যখন তুমি কাউকে চেক দিচ্ছ, অর্থাৎ তোমার কাছে যখন একটা চেকের আউটগোয়িং হয়, এর মানে হচ্ছে তুমি কাউকে চেক দিচ্ছ। তার মানে হচ্ছে, খেয়াল করো, চেক তুমি কখন লিখে দাও? তোমার হাতে যদি ক্যাশ টাকা থাকে 5,000 টাকা, তোমার যদি কাউকে 2,000 টাকা দিতে হয়, তাহলে কি তুমি তাকে 2,000 টাকা চেক লিখে দিবে নাকি তুমি এখান থেকে 2,000 টাকা নিয়ে দিয়ে দিবে? কমন সেন্স, তুমি এখান থেকে 2,000 টাকা নিয়ে দিয়ে দিবে। তাহলে আমার চেক কখন দিতে হয়? চেক দিতে হয় যখন তোমার এই 5,000 টাকা যখন তোমার ব্যাংকের কাছে জমা থাকে। অর্থাৎ যখন আমার ব্যাংকের কাছে, ব্যাংকের ঘরে আমার এই 5,000 টাকা জমা থাকে, তখন এই ব্যাংক থেকে আমার 2,000 টাকা কাউকে দিয়ে দেওয়ার জন্য, সে ফর এক্সাম্পল আমি সাকিবকে 2,000 টাকা দিব। আমি সাকিবকে 2,000 টাকা দেওয়ার জন্য তখন কি করব? তখন আমি ব্যাংকের বরাবর একটা চেক লিখব। এই হচ্ছে সেই চেক যেই চেকের জন্য আমার ব্যাংক হিসাবটা কমে যায়। আর এই হচ্ছে সেই চেক যেই চেকের জন্য আমার নগদ টাকাটা বেড়ে যায়। কোন চেক? যেটা কিনা আমার ইনকামিং হচ্ছে। সো যখন তুমি চেক পাচ্ছ, তখন তোমার কাছে নগদ টাকা বাড়ছে। যখন তুমি কাউকে চেক দিয়ে দিচ্ছ, তখন তোমার কাছ থেকে ব্যাংক কমে যাচ্ছে। সো আমি আরো কিছু কমেন্ট জেনে নিচ্ছি যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। আচ্ছা, চেক দিলে ব্যাংক কমে, হ্যাঁ এক্স্যাক্টলি। অনিক কিন্তু মান্না ভাইয়াকে আমাদের রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ অনিক, তুমি আমাদের হয়ে একটা খুব ভালো কাজ করেছো। আর এক্স্যাক্টলি ধাক্কাটা চেক হলেও সেম, ধাক্কাটা চেক হলেও তোমার ব্যাংকই কমে যাবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিকে, যেখানে আমরা আজকে দেখবো নগদ প্রাপ্তি প্রদান। আচ্ছা, সো নগদ প্রাপ্তি নগদ প্রদান, এটা একটু বলি যে নগদ প্রাপ্তি নগদ প্রদানের মধ্যে আমরা কি করব? আমাদের কারবারে ক্রয় বিক্রয় জাবেদার মধ্যে আমরা বলেছিলাম যে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের কথা। সো ধারে ছাড়া নগদে আমার যা যা কাজকর্ম করা হবে সবকিছু আমি এই নগদ প্রদান নগদ প্রাপ্তি এই জাবেদায় দিব। সো আগে বলে নেই যে নগদ প্রাপ্তি নগদ প্রদানে কি কি আসবে না। তাহলে যা যা আসবে না এটা একটু আগে জেনে নিই। নাটা একটু খেয়াল করো যে যা যা আসবে না। আমাদের নগদ প্রাপ্তি প্রদানে যা যা আসবে না তা হলো আমাদের প্রারম্ভিক জের, এবং আমাদের কাছে যা কিছু, আগে বলেছিলাম ধারে কোনো কিছু এখানে আসবে না। তো তুমি যখন নাকি কোনো একটা লেনদেনের মধ্যে প্রারম্ভিক কথাটা দেখতে পাবা, প্রারম্ভিক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অথবা ক্যাশ ব্যালেন্স অথবা নগদ জের, কিংবা আমার ধারে পণ্য ক্রয় বিক্রয়, কিংবা আমার কন্ট্রা এন্ট্রি। আচ্ছা, কন্ট্রা নামটা শুনে একটু কনফিউশন হবে, এটা আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। তো যখন আমার প্রারম্ভিক নাম্বার 1, ধারে নাম্বার 2 এবং কন্ট্রা, এই 3 ধরনের জার্নাল বা 3 ধরনের লেনদেন যখন তুমি দেখতে পাবে, তখন তোমাকে বুঝে নিতে হবে আমি ফার্স্টে নগদ প্রাপ্তি প্রদান থেকে এটা বাদ দিয়ে দিব। অর্থাৎ তোমাকে কনফিউজড করার জন্য তোমার পরীক্ষার হলে কোনো একটা নগদ প্রাপ্তি প্রদানের অঙ্কের মধ্যে তোমাকে প্রারম্ভিক জের দিয়ে দিতে পারে। আবার তোমাকে বলতে পারে ধারে পণ্য ক্রয় বা ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, কিংবা তোমাকে বলতে পারে যে আমার কারবারে 10,000 টাকা আমি আমার কারবারেরই একটা ব্যাংকে গিয়ে জমা করলাম। ঠিক আছে, এইসব ক্ষেত্রে এই ধরনের লেনদেন যেগুলো নাম এখন বললাম আমরা,
এই ধরনের লেনদেন আমার নগদ প্রাপ্তি প্রদান হিসেবে আসবে না। কেন আসবে না? নগদ প্রাপ্তি প্রদানের উদ্দেশ্য হচ্ছে আমার এই বছর এই নির্দিষ্ট সময়ের মধ্যে যত টাকার ইনকামিং এবং আউটগোয়িং হবে এটাকে আইডেন্টিফাই করা। এর মানে হচ্ছে আমার প্রারম্ভিক জের যেটা সেটা কি হয়, প্রারম্ভিক জের আমার বিগত বছরের একটা নগদ প্রাপ্তি প্রদানের জের না, সো আমার এই বছরের সাথে এটার কোনো কানেকশন নাই, দ্যাটস ওয়াই এটা আসবে না। সেকেন্ডলি, ধারে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাসিফাইড জাবেদা আছে, সো আমরা সরাসরি ওখানে চলে যাবো, নগদের সাথে কোনো কাজ নাই। কন্ট্রাক্ট, কন্ট্রাটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তোমাদের মধ্যে যারা আমার সাথে ক্লাস করছো, যাদের মনে হচ্ছে তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করা উচিত, তারা কিন্তু তাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভিডিওটা একদম ভুলো না, আর বন্ধুদেরকে ট্যাগ করে আমাদের ক্লাসে নিয়ে এসো। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করো। তো আমি কন্টেন্টটা বোঝানোর আগে তোমাদের কমেন্ট একবার দেখে নিব। এক্স্যাক্টলি, উম্মে অ্যানি বলেছো যে আই গেস ইটস উম্মে অ্যানি, রাইট? ধারে লেনদেন আসবে না, এক্স্যাক্টলি। উম্মে অ্যানি লিখেছো কন্ট্রা আসবে না। আচ্ছা, আমাদের সাথে তসিক যোগ করেছো, তসিক জানতে চেয়েছে কন্ট্রা বলতে কি বোঝায়। আচ্ছা, কন্ট্রা 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 এন্ট্রিগুলো কেন নগদ প্রদান প্রাপ্তিতে আসবে না এটা আমি বলে দিচ্ছি। খেয়াল করো, কন্ট্রা বলতে বোঝায় যখন আমি আমার কোম্পানিতে অথবা আমার অর্গানাইজেশনে আমি একই সাথে দুই ধরনের কাজ করছি, যেটার ইম্প্যাক্ট আসলে একটা। ফর এক্সাম্পল, বললা যে তুমি তোমার কারবারের, খেয়াল করো, তুমি তোমার কারবারের 2000 টাকা নগদ নিয়ে কি করলে, ব্যাংকে জমা দিলে, নগদ ব্যাংকে জমা। খেয়াল করো, আমার নিজের কারবারের 2000 টাকার নগদ আমি আমার ব্যাংকে জমা করলাম। এর ফলে কি হলো, আমার আমার যে কারবারটা, সে ফর এক্সাম্পল আমি বললাম যে 10 মিনিট স্কুল, 10 মিনিট, হ্যাঁ। সো কি করলাম, 10 মিনিট স্কুল তার 2000 টাকা তার ব্যাংকে নিয়ে জমা করলো। খেয়াল করো, আমাকে কি কোনো থার্ড পার্টি আমাকে কি কোনো থার্ড পার্টি 10 মিনিট স্কুলকে এই 2000 টাকা দিয়েছে? নো, আমার কারবারে এই 2000 টাকা ছিল, আমি আমার কারবারের এই 2000 টাকা নিয়ে আমি আমার ব্যাংকে গিয়ে জমা করে আসলাম, কিন্তু আমাকে কিন্তু কোনো থার্ড পার্টি আমার 10 মিনিট স্কুলকে এই 2000 টাকা দেয়নি। যেহেতু আমার নিজের কোম্পানির টাকা, আমার নিজের অর্গানাইজেশনের টাকা আমি আমারই একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা করলাম, তাহলে কি আমার কারবারের যে একদম প্রথমে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছিলাম A = L + OE, আমার A = L + OE তে কিন্তু কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট হবে না, বিকজ কোনো থার্ড পার্টি আমাকে 2000 টাকা দেয়নি, এটা আমার নিজের কারবারের টাকা ছিল যেটা আমি গিয়ে ব্যাংকে জমা করলাম। দ্যাটস ওয়াই, যেহেতু এটা আমার কোম্পানিতে বা আমার অর্গানাইজেশনের নগদ প্রাপ্তি প্রদান কোনো কিছু ঘটাচ্ছে না, দেয়ারফর কন্ট্রা এন্ট্রি বা যখনই নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হবে, ব্যাংক থেকে টাকা নগদ তুলে আনা হবে আমার নিজের কোম্পানির টাকা, তখন আমি কন্ট্রা এন্ট্রিগুলোকে নগদ প্রাপ্তি প্রদানে এন্ট্রি করব না। সো আমি তোমাদের ফার্দার কিছু কমেন্ট পড়ে আসছি। আচ্ছা, তাওসিফুজ আমার জানতে চেয়েছো আমাদের ক্লাসের প্রিভিয়াস লিঙ্ক, আমি আশা করবো তুমি আর কিছুক্ষণের মধ্যে ক্লাসের লিঙ্কটি পেয়ে যাবে। আর টাকা আসেও নাই, আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি, শিফাত লিখেছো যে টাকা আসেও নি, টাকা কমেও যায়নি, সো দ্যাট ইজ কন্ট্রা। এক্স্যাক্টলি, টাকা তোমার কাছে আসেও নি, টাকা তোমার কাছে কমেও নি, তারপরেও এই টাকাটাকে ব্যাংকে দেওয়া, ব্যাংক থেকে টাকা নিয়ে আসা, এই সংক্রান্ত একটা কনফিউজিং লাইন দেওয়া হবে তোমাকে। কেন দেওয়া হবে? তোমাকে টেস্ট করতে, যে তুমি যে বাসায় বসে নগদ প্রাপ্তি নগদ প্রদান করে এসেছো, তুমি কি আসলে জানো এটা কনসেপ্টটা কি, কেন আমরা এই কাজগুলোকে করি, কেন এন্ট্রিটা দেই, কেন এন্ট্রিটা দেই না। বিকজ যখন একটা অঙ্ক কারোর সামনে সাজিয়ে দেওয়া হয় ইটিসিতে, খুব ইজিলি তুমি সেটা যদি মুখস্থ করে থাকো, পরিচিত অঙ্ক ধামধাম করে ফেলতে পারে খুব কম সময়, বাট যখন একটা কনফিউজিং টার্ম দেওয়া হয় তখন ওরা আর আগাতে পারে না। তো আমরা কি করব, আমরা চেষ্টা করব সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। চলে আসি আমাদের পরবর্তী, রিভার্স এন্ট্রিও আসবে না, এক্স্যাক্টলি রিভার্স এন্ট্রিও এখানে আসবে না। আর আরেকজন লিখেছো আমাদেরকে মূলধন কি। আচ্ছা, মূলধন হচ্ছে যখন তোমার নিজের মালিক, অর্থাৎ তোমার 10 মিনিট স্কুলে তোমার যে মালিক, আমি এক্স কোম্পানিতে কাজ করছি, ঠিক আছে, এক্স কোম্পানির মালিক যখন এক্স কোম্পানিকে নিজের কাছ থেকে কিছু টাকা দিচ্ছে তার কারবারের ভালো করার জন্য, তখন কি হয়, তখন আমরা সেটাকে নগদ টাকা বাড়িয়ে মূলধন হিসাব ক্রেডিট করি। কেন করি এটা? বিকজ আমরা সবসময় ট্রিট করি মালিককে আমাদের অর্গানাইজেশন থেকে একটা আলাদা এন্টিটি হিসেবে, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য মূলধন হিসাব। তো আমরা নগদ প্রাপ্তি হিসাবে চলে যাচ্ছি। যখন নগদ প্রাপ্তি হিসাব নিয়ে কাজ করব, আচ্ছা আগে আমরা নগদ প্রাপ্তি হিসাবের ছকটা আমরা সবাই জানি, তাও একবার বলে দিচ্ছি।
তারিখ। আচ্ছা, যেহেতু আমরা নগদের হিসাব পাচ্ছি, তার মানে অলওয়েজ, যেহেতু নগদান হিসাব, নগদ প্রাপ্তি হিসাব, সো অলওয়েজ আমি ধরে নিব আমি নগদ পাচ্ছি। যদি আমি নগদ পাই তাহলে আমার জার্নালটা ইন জেনারেল কি হয়, নগদ পেলে নগদান হিসাব ডেবিট, তাই না? ক্রেডিট সাইডে যে কোনো আলাদা একটা হিসাব হয়। সো সেই ক্রেডিট সাইডের হিসাবের জন্য আমরা উপরে লিখবো ক্রেডিট হিসাব খাত। আচ্ছা, আমি যেভাবে লিখলাম ক্রেডিট হিসাব খাত, এভাবে প্লিজ পরীক্ষার হলে কেউ লিখো না, বিকজ টিচার এটাকে পছন্দ করেন না। যেহেতু আমাদের সময় কম এবং আমাদের জায়গাটা খুব ছোট, এই কারণে আমি তাড়াতাড়ি করার জন্য কি করছি, আমি ক্রেডিট হিসাব খাতটাকে খুবই শর্ট ফর্মে লিখছি। বাট তোমরা কিন্তু পরীক্ষার হলে এটা করো না। আচ্ছা, ক্রেডিট হিসাব খাত চলে গেল। এরপর যেহেতু আমাদের নগদান হিসাবটা ডেবিট হচ্ছে, সো আমি নগদান হিসাবটা ফার্স্টে লিখে ফেলি। আচ্ছা, তার মানে নগদান হিসাবটা অলওয়েজ আমার ডেবিট সাইডটাই আমার ফিল আপ হবে। নগদান হিসাবটা যেহেতু ডেবিট, কেন? বিকজ আমাদের এই ছকটার নাম হচ্ছে নগদ প্রাপ্তি হিসাব, আর নগদ প্রাপ্তি বলতে বোঝায় আমার অলওয়েজ নগদ ডেবিট হচ্ছে। পরবর্তীতে নগদান হিসাব ডেবিট, এবং এরপরে ক্রেডিট সাইডগুলো কি কি? ফার্স্ট অফ অল প্রদত্ত বার্তা। আচ্ছা, প্রদত্ত বার্তাটা কখন হয়? সে ফর এক্সাম্পল, তোমাকে কেউ নগদ টাকা দিল, নগদ টাকা, প্রদত্ত বার্তার হিসাবটা একবার বলে দিই। যখন এরকম হয় যে কেউ তোমাকে টাকা, তুমি কারোর কাছ থেকে টাকা পেতে, সে তোমাকে টাকাটা ফেরত দিয়ে গেল, তোমার কি হয়, নগদান ডেবিট হয়, তাই না? নগদান ডেবিট, এবং তোমার কাছ থেকে যে তোমার যে দেনাদার ছিল, সেই দেনাদার ক্রেডিট, রাইট? সো যখন আমার নগদ হিসাব ডেবিট হচ্ছে এবং দেনাদার ক্রেডিট হচ্ছে, এর মানে হচ্ছে কেউ আমার কাছে, আমি কারোর কাছ থেকে টাকা পেতাম, সে আমাকে টাকাটা ফেরত দিয়ে গেছে। সো আমি বলেছিলাম, ওই যখন বলেছিলাম না 2, 10 and 30, মানে হচ্ছে আমাকে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% হারে তোমাকে আমি একটা বার্তা দিব বা একটা ছাড় দিব। মানে আমার এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে কত তাড়াতাড়ি আমি টাকাটা পেতে পারি। সো আমরা যখন এর পরের ক্লাসটা আমরা নগদান করবো, তখন কিন্তু এই কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো যেটা বলছিলাম, নগদ টাকা কেউ আমাকে তাড়াতাড়ি দিয়ে গেল, দেনাদার কমে গেল, এর ফলে কি করলাম, তাকে একটা ছাড় দিলাম। এই ছাড়টার নাম হচ্ছে বার্তা। তো যখন আমি নগদ পাচ্ছি, তার মানে আমার সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। এই প্রদত্ত বার্তাটার জন্য আমার নগদ প্রাপ্তি বইতে একটা ছোট ঘর হবে। এছাড়াও থাকবে আমার দেনাদার, বিকজ অলওয়েজ যেটা হয়, আমার যখন নগদ টাকাটা আমি পাই, আমি দেনাদার হিসাবকে সাধারণত ক্রেডিট করি, এবং নগদান দিয়েছি প্রদত্ত বার্তা, দেনাদার, আচ্ছা বিক্রয়। যখন তুমি কারোর কাছে নগদে বিক্রি করছো, তখন তোমার বিক্রয় হিসাব থাকবে। আর এটা বাদেও আমাদের থাকে একটা অন্যান্য হিসাবের ঘর। অন্যান্য হিসাবে আমরা কি করে থাকি? অন্যান্য হিসাবে আমরা যে কোনো অন্যভাবে সুদ পাও, কমিশন পাও, ভাড়া পাও, লভ্যাংশ পাও, ওই ধরনের কাজগুলোর জন্য আমরা নগদে লিখে থাকি। আচ্ছা, আমরা ছোট এক্সাম্পল দেখি। মনে করো তোমার জন্য আচ্ছা, জানুয়ারি 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে আমি নগদে জোয়ার কাছে বিক্রি করলাম। সো আমার জোয়ার কাছে বিক্রি করলাম নগদে, তার মানে আমার বিক্রয় হিসাব, বিক্রয়ের নামে আমার নগদের ঘরে সে 3000 টাকার পণ্য তুমি ওর কাছে বিক্রি করলে, তো 3000 টাকা লিখে ফেললাম। আচ্ছা, আর বিক্রয়ের ঘরে কত টাকা হবে? 3000 টাকা। সো দিস ইজ আ ফর্মুলেশন, যে কিভাবে আমরা অঙ্কটাকে আসলে সাজাই। তুমি অলরেডি অনেক কিছু জানো। সো আরেকটা ছোট এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল, তুমি এক্স কোম্পানিতে ইনভেস্ট করেছিলে, তুমি লভ্যাংশ পেলে বা তুমি ডিভিডেন্ড পেলে। সো এই লভ্যাংশটা, আচ্ছা লভ্যাংশটা আমি কি করলাম, 1000 টাকার লভ্যাংশ পেলাম, কিন্তু এই লভ্যাংশটা কি আমি কোনো ঘরে বসাতে পারবো? এই লভ্যাংশের জন্য কি করবো, আমি অন্যান্য ঘরে যাব। সো দেনাদারের এখানে আরেকটা যোগ করে দিলাম, এখানে ছিল আমার দেনাদার, এখানে আমি অন্যান্য ঘরে লিখে ফেললাম। এই অন্যান্য ঘরে তখন আমার এই 1000 টাকা বসবে। সো এটা বোঝানোর জন্য তোমাকে লভ্যাংশ নামক একটা ছোট্ট ঘর দিয়ে দেখিয়ে দিলাম। সিমিলারলি যখন তুমি নগদ প্রদান করছো, তখন কি হবে? নগদ প্রদান করার সময় আমার আসবে ক্রয়, আর তখন আমার প্রাপ্তবার্তা, পাওনাদার, অন্যান্য এবং ক্রয়, এই নামে শুধু ফর্মুলেশনটা চেঞ্জ হয়ে যাবে, এছাড়া আর কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। সো আমাদের আজকের ক্লাসের এইটাই ছিল টপিক। আর শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট একটা কোয়েশ্চেন রেখেছি, সেই কোয়েশ্চেনটা তোমাদেরকে দিয়ে দিই। আমার মনে হয় না নগদ প্রাপ্তি প্রদান থেকে তোমাদের কোনো প্রবলেম হবে, যদি তুমি আইডেন্টিফাই করতে পারো যে তোমার কাছে নগদ টাকা আসছে না, তোমার কাছে নগদ টাকা যাচ্ছে, তাহলে কিন্তু নগদ প্রাপ্তি প্রদান হিসাব করার জন্য তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আর আমরা নগদান হিসাবের যে ক্লাসটা করবো, নগদান বইয়ের ক্লাস করার সময় তোমার এই সংক্রান্ত কনফিউশন আরো ফাস্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তাও যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো। তোমাদের জন্য যে ছোট কোয়েশ্চেনটা রেখেছিলাম, যার কথা বলছি, সেই ছোট্ট কোয়েশ্চেনটা হচ্ছে,
বাহক চেকের জন্য ডেবিট হবে, অর্থাৎ প্রাপ্ত বাহক চেক। প্রাপ্ত কথাটা কিন্তু এখানে মেনশন করা আছে, একটু খেয়াল করো, অপশনগুলো আমি সাজিয়ে দিয়েছি, তুমি জাস্ট আমাকে পিক করে দাও যে প্রাপ্ত বাহক চেকের জন্য কোন সাইটটা আমার ডেবিট হবে। এতক্ষণ আমরা এগুলো নিয়ে কাজ করছিলাম এবং এই সংক্রান্ত আর একটা কোয়েশ্চেনে দিয়েছিলাম যেখানে আমাদের কিছু কনফিউশন ছিল, সেগুলো আমরা ক্লিয়ার করেছি। এখন আমরা তার রেজাল্টটা দেখতে চাই। তো প্রাপ্ত বাহক চেকের জন্য ডেবিট সাইট কোনটা হবে, জাস্ট তুমি আমাকে অপশনটা তোমার কমেন্ট সেকশনে মেনশন করে বলে দাও। খুব ফাস্ট কমেন্ট পাচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি, তাওসিফুজ্জামান, থ্যাংক ইউ সো মাচ। তাওসিফুজ্জামান আমাদেরকে রাইট অ্যান্সারটা করেছো নগদান হিসাব। তার কাজী বরকত বলেছো নগদান হিসাব, পঙ্কজ বলেছো নগদান, এক্স্যাক্টলি। আচ্ছা, সবার কাছ থেকে নগদান হিসাবের অ্যান্সার পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ গাইস। তার মানে হচ্ছে তুমি এতক্ষণ আমাদের সাথে ক্লাস করে বুঝতে পেরেছো যে কেন চেক পাওয়া মানে নগদ টাকা বেড়ে যাওয়া। সো যদি তুমি সেটা বুঝতে পারো, তোমার যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি তোমাদের জন্য আমাদের 10 মিনিট স্কুলে আমরা যা যা আয়োজন রেখেছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, সেটা সাথে তোমাদেরকে একটা ছোট্ট ইন্ট্রোডিউস করে দিতে। সো আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটা জাস্ট লোড হচ্ছে। 10 মিনিট স্কুলের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। সো এই ওয়েবসাইটে যাবার পর তুমি চলে যেতে পারো আমাদের এইচএসসি সেগমেন্টে। এইচএসসি সেগমেন্টটা লোড হচ্ছে। আমাদের এইচএসসি সেগমেন্টে যাবার পর তুমি পেয়ে যেতে পারো বিভিন্ন ধরনের কোর্স। এই ছোট ছোট কোর্স বা সাবজেক্ট বলতে পারো, এই সাবজেক্টগুলো থেকে তুমি বেছে নিতে পারো তোমার অ্যাকাউন্টিং বা তোমার পছন্দের যে কোনো কোর্স। তুমি কেবল অ্যাকাউন্টিং পড়তে হবে তা না, তুমি পছন্দের যে কোনো কোর্স বেছে নিতে পারো। তুমি অ্যাকাউন্টিং পেপার 1 প্রথম পত্র হিসাব বিজ্ঞান, এটা ক্লিক করার পর পেজটা লোড হচ্ছে। এই পেজে তুমি দেখতে পাচ্ছ তোমাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্র্যাকটিস টেস্ট। এই প্র্যাকটিস টেস্টগুলো ধরে তুমি ইচ্ছা মতো যে কোনো প্র্যাকটিস টেস্টে পার্টিসিপেট করতে পারো এবং তুমি সেখান থেকে খুব কম সময়ে পরীক্ষা দিয়ে তোমার রেজাল্ট জেনে যেতে পারো। সো এই ছিল আমাদের 10 মিনিট স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমাদের যা যা আয়োজন আছে তার একটা ছোট্ট ডেমো। আর পুরোটা জানার জন্য তোমরা চলে যেতে পারো সরাসরি আমাদের ওয়েবসাইটে। আর কেবল অ্যাকাউন্টিং না, তোমাদের জন্য বিভিন্ন কোর্সের বিভিন্ন ধরনের আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, প্র্যাকটিস টেস্ট আছে এবং স্কিল ডেভেলপমেন্টের অনেক আইডিয়া আছে। সো আপাতত আমাদের পরীক্ষার আগে আমরা কনসেন্ট্রেশনটাকে রাখবো পড়াশোনার দিকে। সো আমরা আমাদের অ্যাকাউন্টিং সংক্রান্ত বাংলা বলো ইংলিশ বলো যে কোনো ধরনের হেল্পের জন্য তুমি সরাসরি চলে যাও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। আর দেখা হবে আমাদের পরের ক্লাসে রাত 9টায়, যেখানে আমরা নগদান হিসাব করবো খুব ইন্টারেস্টিং ব্যাপার। টেক কেয়ার গাইস, বাই বাই।